আমরা যেটা আজকে পড়াবো সেটা হচ্ছে সিলেবাস ভিত্তিক। নেক্সট সিলেবাসে যেটা রয়েছে কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব। আগের বারে কিন্তু কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব থেকে কিন্তু প্রশ্ন এসেছিল। কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব অর্থাৎ মরাল ডেভেলপমেন্ট থিওরি অফ লরেন্স কোহলবার্গ, খুব ইম্পর্টেন্ট একটা থিওরি। আগের বারে কোহলবার্গের থিওরি থেকে কোশ্চেন এসেছিল, এবারও আসবে, কারণ যেহেতু সিলেবাস মেনটেন করে করা হচ্ছে সমস্ত থেকেই কিন্তু কোশ্চেন আসবে। কোহলবার্গের, আবার বলছি, কোহলবার্গের মরাল ডেভেলপমেন্ট থিওরি, মরাল ডেভেলপমেন্ট, কোহলবার্গ মরাল ডেভেলপমেন্ট থিওরি। পিয়াজের পড়লাম সেটা হচ্ছে জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব। এখন নৈতিক বিকাশের তত্ত্ব যে কথাটা আমি বলছি, প্রথমেই শুরু করি কোহলবার্গ এবং পিয়াজের মধ্যে ডিফারেন্সটা। পিয়াজে কি বললেন? পিয়াজে বললেন একজন শিশু, পিয়াজে কি বললেন? একজন শিশু তার যে সক্রিয়তা, তার নিজের প্রচেষ্টায় সে এই জগৎ থেকে বিভিন্ন পর্যায়ে জ্ঞান লাভ করে। এটা কিন্তু কে বললেন? পিয়াজে। কোহলবার্গ বললেন ঠিক আছে, জ্ঞানমূলক বিকাশের ক্ষেত্রে এটা কোনো প্রবলেম নয়, এটা কোনো রকম প্রবলেম নয় যে শিশুটি তার পরিবেশ থেকে গ্রহণ করে। কিন্তু একটা কথা পিয়াজে উচ্চ রেখে দিলেন, নৈতিক। তাহলে নীতি বা নৈতিকতা, বা আমরা নৈতিক বিকাশ, তাহলে আমাকে আগে বুঝতে হবে নীতি বা নৈতিকতা জিনিসটা কি, নৈতিক জ্ঞান বা নৈতিকতা জিনিসটা কি না। নৈতিকতা ব্যাপারটা আর কিছুই নয়, নৈতিকতা মনে হচ্ছে সহজ কথার এক কথায় বলা যায় ভালো মন্দের বিচারবোধ। ভালো মন্দের বিচারবোধ, বড় করে বলছি আমি, আগে এক কথায় বলি, ভালো মন্দের বিচারবোধ। অর্থাৎ আমি যখন জ্ঞান লাভ করলাম তখন যদি আমার মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা সৎ কোনটা অসৎ, অর্থাৎ এটা যদি আমি না বুঝতে পারি তাহলে কিন্তু আমার বিকাশ সম্পূর্ণ হবে না। মানে কি? মানে হচ্ছে, মনে করো একজন, আমি ধরে নিচ্ছি উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বা বড় বড় কোনো গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি বা কোনো কম্পিটিটিভ লেভেলে প্রচুর মার্কস পেয়েছে, অর্থাৎ তার জ্ঞানমূলক বিকাশের কোনো রকম অভাব নেই। বোঝা যাচ্ছে তো? অভাব নেই, কিন্তু সে ব্যক্তিগতভাবে সে অসৎ, অর্থাৎ ব্যক্তিগতভাবে তার মধ্যে যে নৈতিকতা বোধ, তার মধ্যে যে ভালো মন্দের বিচার বোধ, সেই বোধটা তৈরি হয়নি। তার মানে আমরা সেক্ষেত্রে বলতে পারি যে তার জ্ঞানমূলক বিকাশ হয়েছে, কারণ সে এই পর্যায়ে, জ্ঞানের এই পর্যায়ে, উচ্চতম পর্যায়ে সে পৌঁছে গেছে বা উচ্চতর পর্যায়ে পৌঁছে গেছে, কিন্তু নীতিগত বিকাশের দিকে সে কিন্তু সেই পরিমাণ ডেভেলপ বা সেই পরিমাণ তার বিকাশটা হয়নি। এখন কোহলবার্গের যে তত্ত্ব, সেই তত্ত্ব তিনটি মূল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। আবার বলছি, তিনটি মূল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। একটি, অবশ্যই যেটা প্রথম ভিত্তি, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই তিনটা ভিত্তি, প্রথম যে ভিত্তি সেটা হচ্ছে জ্ঞানমূলক বিকাশ, যেটা পিয়াজের কাছ থেকে পাওয়া গেছে। অর্থাৎ নীতি আসতে গেলেও মিনিমাম জ্ঞান দরকার। জ্ঞানমূলক বিকাশ প্রথম যে ভিত্তিটার উপরে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে জ্ঞানমূলক বিকাশ। তারপর বললেন ঠিক আছে, শুধুমাত্র জ্ঞানমূলক বিকাশ যে মুহূর্তে একটি শিশু হয়ে গেল, পিয়াজি এখান থেকেই শুরু করলেন। কি বললেন? এই যে বিকাশ, যখন আমি জ্ঞান পাচ্ছি তখন ভালো এবং মন্দ, অর্থাৎ কু এবং সু, গুড সেলফ এবং ব্যাড সেলফ, দুটো সম্পর্কেই কিন্তু আমি জ্ঞান পাচ্ছি। এখন দ্বিতীয় স্তরে তিনি কি বললেন না, এখান থেকেই আসে জ্ঞানমূলক বিকাশের দ্বন্দ্ব। জ্ঞানমূলক বিকাশের দ্বন্দ্ব, জ্ঞানমূলক বিকাশের দ্বন্দ্ব, অর্থাৎ জ্ঞানমূলক যে বিকাশ যে মুহূর্তে আমার মধ্যে এলো, আমার মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব, বা ইংরেজিতে যাকে আমরা বলি কনফ্লিক্ট,
সেই কনফ্লিক্ট এলো। মানে কি, এই যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বই আমার কিন্তু মরাল ডেভেলপমেন্ট বা নৈতিক বিকাশে সহায়তা। কিরকম, আবার বলছি, তোমরা যদি কেউ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল পড়ে থাকো, দেখবে সেখানে একটা জায়গায় রোহিণীর বর্ণনা দেওয়া হচ্ছে। একটি মেয়ে, বিধবা মেয়ে, যে গলায় দড়ি পুকুরে জলে ডুবে মরবে ঠিক করেছে। তখন কু এবং সু, কু মানে ব্যাড সেলফ এবং সু মানে গুড সেলফ, তার মধ্যে একটা দ্বন্দ্ব, যেটা করা উচিত কি করা উচিত। আর আমাদের মধ্যে প্রতিটা মুহূর্তে এই দ্বন্দ্বটা আসে যখন জ্ঞান হয়, যে আমার এই যে এটা করা উচিত আর অনুচিত, অর্থাৎ উচিত অনুচিতের দ্বন্দ্ব, ভালো মন্দের দ্বন্দ্ব, সৎ অসতের দ্বন্দ্ব আমার মধ্যে আসে। অর্থাৎ এরা কিন্তু পরস্পর, দেখবে অনেক সিনেমায় দেখানো হয় না, একজন কালো ড্রেস পরে আছে আর একজন সাদা ড্রেস পরে আছে, একজনেরই ছবি, বা আয়নাতে দেখা যায়, দেখবে প্রতিবিম্ব, এ বলছে এটা করা উচিত, এ বলছে না এটা উচিত না, এ বলছে করা উচিত না এটা উচিত না। অর্থাৎ এই দ্বন্দ্বটা কিন্তু আমাদের মধ্যে আছে, কনফ্লিক্ট। আমরা বড় বড় নাটকেই পড়েছি, ম্যাকবেথ থেকে আরম্ভ করে, আমরা রবীন্দ্রনাথের বিসর্জন থেকে আরম্ভ করে সব জায়গায় এই দ্বন্দ্বটা কিন্তু আছে। তারপরে তিনি বললেন, এই জ্ঞানমূলক বিকাশের দ্বন্দ্বের পর সঠিক ভূমিকা গ্রহণের ক্ষমতা। 3 নম্বর স্টেপে তিনি বললেন সঠিক ভূমিকা গ্রহণের ক্ষমতা। অর্থাৎ অর্থাৎ কি না, এই দ্বন্দ্বের থেকে যেটা ঠিক, যেটা গুড, যেটা যেটা সুন্দর, যেটা সৎ, যেটা ভালো, সেটা যখন আমি গ্রহণ করতে পারবো, তখনই বলবো আমার নৈতিক বিকাশ হচ্ছে। যদি আমি খারাপটা গ্রহণ করি, তাহলে কি বলবো, আমার কিন্তু নৈতিক বিকাশ। অর্থাৎ বারবার যে কথাটা আমরা বলছি, যে এই যে গুড এবং ব্যাড এর যে কনফ্লিক্ট, তার মধ্যে থেকে যখন আমি গুডকে চয়েস করতে পারবো, সেটা আমার। এরপর আমরা যে জায়গাটা আলোচনা করব, সেটা হচ্ছে হেইন্স ডাইলেমা, যেটা থেকে কোহলবার্গ, এটাও একটা কোশ্চেন মনে রাখবে। হেইন্স ডাইলেমা, ডাইলেমা মনে জানো তোমরা, উভয় সংকট, হেইন্স ডাইলেমা। অর্থাৎ হেইন্সের একটা গল্প তিনি বলছেন, এবং হেইন্সের ডাইলেমা থেকে, এটাও একটা কোন পেটে পড়েছে আমি দেখেছি, যে কোহলবার্গের তত্ত্বটা একটা গল্পের উপর বা একটা কাল্পনিক চরিত্রের উপর ভিত্তি করে রচিত। এটা কি, হেইন্স ডাইলেমা। এই হেইন্স ডাইলেমার গল্পটা আমি একটু, কি জিনিসটা যেটা একটু বলবো। কোহলবার্গ তার এই তত্ত্বটা বলার আগে তিনি হেইঞ্জ নামক একজন ব্যক্তির গল্প বললেন। হেইঞ্জ, যার নামটা ছিল হেইঞ্জ। হেইঞ্জের কি গল্পটা না, হেইঞ্জের স্ত্রী, হেইঞ্জ ওয়াইফ, হেইঞ্জের যিনি স্ত্রী ছিলেন, তিনি প্রচন্ড পরিমাণে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত, এবং তাকে সুস্থ করার জন্য তিনি প্রাণপাত করছেন। অর্থাৎ তিনি অসুস্থ, এবং তিনি এই হেইঞ্জ একবার খবর পেলেন যে একজন ডাক্তার এবং বিজ্ঞানী, তিনি ডাক্তার কাম বিজ্ঞানী বলা যায়, তিনি একটা ওষুধ আবিষ্কার করেছেন, রেডিয়াম থেরাপির মতো একটা ওষুধ আবিষ্কার করেছেন, যে ওষুধটার বলে তার স্ত্রীকে সে কি করতে পারে, তার স্ত্রীকে রিকভার বা সুস্থ করতে পারে। এখন তিনি সেই ডাক্তার বাবুর কাছে গেলেন, ডাক্তার বাবু বললেন, তিনি ডক্টরের কাছে গেলেন, সেই ডাক্তার বাবু বললেন, আমি এই ওষুধটা তৈরি করছি এবং এই ওষুধের মাধ্যমে তোমার স্ত্রী সুস্থ হয়ে যাবে, কিন্তু এই ওষুধটা তৈরি করতে আমার $200 লেগেছে, $200 কিন্তু আমি এটা $2000 কমে দেব না। আমি এটা কিন্তু 2000, অর্থাৎ আমার লেগেছে এটা $200, আমি কিন্তু $2000 আমি কিন্তু ওষুধটা কাউকে দেব, বিকজ এটা যে শুধুমাত্র আমি আবিষ্কার করছি মানব কল্যাণের জন্য তাই নয়, এটা কিন্তু আমি আবিষ্কার করেছি আমার কিছু ফিনান্সিয়াল প্রফিটের জন্য। এখান থেকে বলা হবে। এখন এই যে $2000 হেইঞ্জ বললো আমার কাছে নেই, তিনি কি করলেন, হেইঞ্জ $1000 নিয়ে ডাক্তারবাবুর কাছে গেলেন এবং অত্যন্ত অনুরোধ করলেন যে আমাকে এই ওষুধটা দেওয়া হোক, কারণ এই ওষুধটার আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, এবং একজন মানুষ হিসাবে আমার স্ত্রীকে, বা একজন স্বামী হিসাবে আমার স্ত্রীকে কিন্তু আমি বাঁচাতে চাই। ডাক্তারবাবু দিলেন না, তিনি বললেন না, আমি যেটা ঠিক করেছি সেটাই, $2000 কমে
আমি কিন্তু ওষুধ দেব, আমি মেডিসিন দেব। হেঞ্জ তখন কি করলেন, তার স্ত্রীকে বাঁচানোর জন্য জোরপূর্বক ডাক্তারবাবুকে আঘাত করে তিনি কিন্তু সেই ওষুধটা নিয়ে এলেন তার স্ত্রীর জন্য। বলবার কিন্তু গল্পের কোনো অবস্থা নেই। তিনি এখানেই কিন্তু গল্পটা শেষ করলেন, এখানেই শেষ করলেন। তারপর তিনি কতগুলো কোশ্চেন রাখলেন যে হেঞ্জের এই যে কাজটা, অর্থাৎ হেঞ্জ যেটা করলো, হেঞ্জের এই যে অ্যাক্টিভিটিটা বা কাজটা, এটা করা কি ঠিক হয়েছিল? ইট ওয়াজ রাইট অর রং? ইট ওয়াজ রাইট অর রং তিনি কোশ্চেন রাখলেন, এবং তিনি কতগুলো কাল্পনিক বা সম্ভাবনাপূর্ণ কতগুলো মানে কি বলবো প্রবাবেল অ্যান্সার দিলেন। তিনি কি বললেন? রাইটের সপক্ষে কিছু দিলেন এবং রঙের সপক্ষে কিছু দিলেন। প্রথমে তিনি কি বললেন আমি আসছি। প্রথমে তিনি বললেন যে হেঞ্জের এটা করা ঠিক হয়েছিল, কারণ এখানে তার স্ত্রীকে বাঁচাতে পারবে, তার স্ত্রীকে, অর্থাৎ হেঞ্জের স্ত্রী, হেঞ্জ নিজের স্ত্রীকে, আমি নিজের শব্দটার উপর এতটা ঝোঁক দিচ্ছি বা এতটা স্ট্রেস দিচ্ছি, তার কারণ আছে। তার নিজে হেঞ্জ, এটা অন্য কেউ হলে হেঞ্জ এটা করতো কিনা আমি জানি না, বাট হেঞ্জের স্ত্রী, তার স্বামী হিসাবে কিছু ডিউটি আছে এবং তার নিজস্ব একটা স্বার্থ আছে যে আমার স্ত্রী বাঁচবে এবং হেঞ্জের স্ত্রী বাঁচবে, সেখান থেকে তিনি করবেন। অর্থাৎ আবার বলছি, এখানে তার সেলফ ব্যাপারটা, অর্থাৎ তার স্ত্রী বাঁচবে, এটা থেকে তিনি কিন্তু এটা ঠিক করছে, স্ত্রী বাঁচবে করা উচিত। বললেন না এটা রং, এটা ঠিক হয়নি, কারণ হেনরির বোঝা উচিত যে মুহূর্তে সে আসবে ওই ডাক্তারবাবু পুলিশে কমপ্লেন করবে এবং কমপ্লেনের এগেইনস্টে হেঞ্জকে ধরে নিয়ে যাবে এবং তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হবে। অর্থাৎ হেঞ্জের করা উচিত হয়নি কিসের জন্য? কারণ হেঞ্জ পানিশমেন্ট পাবে, যে পানিশমেন্টটা তার শারীরিক বা মানসিক ভাবে তাকে আহত করবে, হেঞ্জের ব্যক্তিগত করা। ওকে, কি বললেন করা ঠিক হয়েছে কেন, এটা করা ঠিক হয়নি কেন, এটা ক্লিয়ার? বললেন হ্যাঁ হেঞ্জের এটা করা ঠিক হয়েছে, আমি এখান থেকে এটা লিখি তাহলে সুবিধা হবে। ব্যাপারটা আমি বললাম হেঞ্জের এটা করা ঠিক হয়েছে। কেন ঠিক হয়েছে? না, হেঞ্জের এটা করা ঠিক হয়েছে এই জন্য, হেঞ্জের স্ত্রী একজন সামাজিক জীব, এবং সামাজিক ভাবে হেঞ্জ হচ্ছে তার স্ত্রীর স্বামী, এবং স্বামী হিসাবে তার স্ত্রীর প্রতি কিছু ডিউটি রয়েছে, তার কিছু কর্তব্য রয়েছে। সেই কর্তব্যের সাপেক্ষে, সামাজিক ভাবে তার কিছু কর্তব্য রয়েছে, সেই কর্তব্যের সাপেক্ষে হেঞ্জ কিন্তু ঠিক করেছে। অর্থাৎ সোশ্যাল ডিউটি তার কিছু রয়েছে, সে বিয়ে করেছে, সেই আমাদের দস্যু রত্নাকরের মতো বলছে না, তুমি চুরি করে আনবে কিনা আমার দেখার দরকার নেই, তুমি আমার স্বামী, আমার ভরণ পোষণ করার তোমার দায়িত্ব, তোমার সামাজিক কর্তব্য। হেঞ্জ তাহলে ঠিক করেছে, বিকজ হেঞ্জের স্ত্রী বাঁচবে এবং স্ত্রীর প্রতি তার কিছু সামাজিক ডিউটি রয়েছে। তারপরে কি বলা হলো? না, এটা হেঞ্জ ঠিক করেননি। কেন এটা হেঞ্জ ঠিক করেননি? বিকজ হেঞ্জের স্ত্রী হতে পারে, কিন্তু সমাজ কিছু রুলস রয়েছে, কিছু আমাদের সমাজে রুলস রয়েছে, কিছু নিয়ম কানুন রয়েছে, যে নিয়ম কানুন বলে চুরি করা বা জোরপূর্বক কেড়ে নেওয়াটা কি একটা পাপ। এই যে থিফ অর্থাৎ থেফটটা, আমরা চুরি করা কায়দা, অর্থাৎ এটা একটা কি অপরাধ, পাপ। সমাজ বলে, সামাজিক রুলস এর মধ্যে কিন্তু সবাই যদি এরকম করে নিজের স্ত্রীকে বা নিজের স্বার্থ পরিপূরণ করার জন্য চুরি করতে, তাহলে সমাজের যে রুলস রয়েছে সেই সামাজিক রুলসটা কিন্তু ব্রেক হবে, সমাজের রুলস ব্রেক হবে, বা বলতে পারি হেঞ্জকে কেউ তার বদনাম হবে, হেঞ্জকে কেউ ভালো বলবে না, সমাজ থেকে তাকে খারাপ, তাকে চোর বলবে, কারণ চুরি যারা করে সবাই কোনো না কোনো কিছু স্বার্থ পূরণ করার জন্যই করে, হেঞ্জকে চোর। তাহলে সামাজিক রুলস হেঞ্জ যেহেতু ভাঙছে,
একজন সমাজবদ্ধ জীব হিসাবে আমরা কখনোই বলতে পারি না ওই চুরি করাটা বা জোর করে কেড়ে নিয়ে আসাটা ঠিক। ক্লিয়ার? 3 নম্বর যেটা বলছি, হেনজের এটা বলছে ঠিক হয়েছিল। কেন ঠিক হয়েছিল? কারণ হেনজের স্ত্রী না সামাজিক জীব এরকম কিছু বুঝি না, তার স্ত্রী ওভারঅল একজন মানুষ। আর একজন মানুষের জীবন বাঁচানোর থেকে মহৎ কাজ কোনো কিছু হতে পারে না। ওই যে বিজ্ঞানী তিনি এটা খারাপ করেছিলেন, অর্থাৎ মনুষ্যত্বের থেকে বড় নিয়ম বা বড় রুলস, হিউম্যানিটির থেকে বড় রুলস কোনোদিন কোনো সামাজিক রুলস বা সমাজের রুল হতে পারে না। অর্থাৎ চুরি করা মহাপাপ, ওকে, কিন্তু যে ছেলেটি 10 দিন ধরে খেতে পায়নি, সেই ছেলে যদি কোনো দোকান থেকে একটি পাউরুটি চুরি করে, তাকে চোর বলে দাগিয়ে দেওয়ার থেকে তার প্রতি আমাদের সহমর্মিতা থাকা উচিত। অর্থাৎ এখানে বললেন হেনজ ঠিক করছে কোন গ্রাউন্ডে? হিউম্যানিটি গ্রাউন্ডে। এখানে তার স্ত্রী বলে কথা নয়, ওভারঅল তার স্ত্রী হোক আর যেই হোক না কেন, সে একজন মানুষ। আর হেনজ একজন মানুষকে বাঁচাতে যে অপরাধটা করেছে, অতএব বিকজ তার নিজস্ব কিছু, নিজেরও কিছু যুক্তি রয়েছে, হ্যাঁ আমি একজন মানুষকে বাঁচাতে পেরেছি, হিউম্যানিটি গ্রাউন্ডে কিন্তু মনুষ্যত্বের গ্রাউন্ডে কেন ঠিক হয়নি? মনুষ্যত্বের গ্রাউন্ডে হেনজেল বলছে রং ছিল কি জন্য? কারণ চুরি করা সমাজে কিনা আমরা জানি না, কিন্তু চুরি করলে তার নিজস্ব নৈতিক অধঃপতন। অর্থাৎ এই মনুষ্যত্বের গ্রাউন্ডে সবাই যদি এরকম করে চুরি করতে আরম্ভ করে দেয়, তাহলে কি হবে? কোথাও না কোথাও সামাজিক নিয়ম বলছি না, অর্থাৎ বৃহত্তর যে সমাজ, মানবতার যে কোয়ালিটি, মানবতার একটা কোয়ালিটি হচ্ছে সততা, সেই সততা নামক বস্তুটি কি হবে? আমি এখানে কিন্তু কখনোই সোশ্যাল রুলস এর কথা বলছি না, আমি কিন্তু আবার বলছি সোশ্যাল রুলস এর কথা বলছি না, তার উপরেও মানবতার একটা রুলস রয়েছে। এই জায়গা থেকেই, এই যে এই কনসেপ্ট থেকেই বা এই গল্প থেকেই বহুলবাগ 3টা মরাল ডেভেলপমেন্ট, কনভেনশন অর্থাৎ প্রথা, রুলস, কনভেনশন মানে কি? সোশ্যাল রুলস, সোশ্যাল কনভেনশন, সামাজিক যে প্রথা, কিছু প্রথা রয়েছে, কিছু প্রথা রয়েছে, কিছু কনভেনশন রয়েছে। এখন এই কনভেনশন বা এই রুলস কি বলে? সমাজের কিছু রুলসের কথা। কিন্তু কিন্তু এই সামাজিক যে সমাজ নামক যে সংগঠনটা, সমাজ নামক যে অর্গানাইজেশনটা, সেই অর্গানাইজেশনের আসার আগে শিশুরা কিন্তু কিছু কিছু কিন্তু নিয়ম নীতি শিখে যায়, অর্থাৎ কনভেনশনের আগে। এটাকে বলে প্রি কনভেনশন। যেই সময় শিশুদের যে নৈতিকতা বা ভালো মন্দের বিচারবোধ, নীতিবোধটা তৈরি হয় সেলফ ইন্টারেস্ট বা পানিশমেন্ট রিওয়ার্ডের সাপেক্ষে। আমি আসবো প্রত্যেকটা স্টেজ। এবং তিনি কি বললেন? কনভেনশন, কনভেনশন প্রথা, তারপরে বললেন কনভেনশনের কথা। এই জায়গাটা কি? এই বয়সটা হয় 4 থেকে 10-এর মধ্যে, এবং তারপরে কনভেনশন 10 থেকে 13-র মধ্যে। যখন একটা শিশু 13-র উপরে উঠে যায়, তখন সে কিন্তু কি করে? জেনারেলি হিউম্যানিটি গ্রাউন্ড, এটাকে আমরা বলছি পোস্ট কনভেনশন। পোস্ট কনভেনশন বাংলা আমি বলে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে প্রাক প্রথাগত। প্রাক মানে আগে, যখন আমরা সমাজের মধ্যে প্রবেশ করছি না, সমাজের মধ্যে এন্ট্রি নিচ্ছি না, সেটাকে বলছি প্রাক প্রথাগত। এখানটাকে আমরা বলছি পোস্ট কনভেনশন, অর্থাৎ সরি কনভেনশন প্রথাগত, এবং পরে 13-র উপরে যে বয়সটা, সেটাকে আমরা বলছি পোস্ট কনভেনশন, অর্থাৎ উত্তর প্রথাগত, পরবর্তী প্রথাগত। উত্তর মানে পরে, পরবর্তী। প্রথম আমি আলোচনা করব প্রি কনভেনশনাল স্টেজ বা স্টেজ প্রি কনভেনশন লেভেল। প্রি কনভেনশন অর্থাৎ প্রাক প্রথাগত পর্যায়।
প্রাক প্রথাগত পর্যায়। আবার বলছি, প্রাক প্রথাগত মানে কি? এই লেভেলে একজন শিশু বা এই লেভেলে একজন শিক্ষার্থী বা মানুষ যাই বলো না কেন, সে এখনো সমাজ কি, সমাজের যে ধারণা, সমাজের যে কনসেপ্ট, সেটা এখনো তার মধ্যে আসেনি। অর্থাৎ সমাজের নিয়ম নীতিতে প্রবেশ করার আগেই কিন্তু সে কিছু মরালিটি বা কিছু মরাল ভ্যালুস সে শিখে যায়। সেটা কি উপায়ে শেখে? সেগুলো। এর বয়সটা কত? 4 থেকে 10। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমি বলেছিলাম যে পিয়াজ এবং কোলবার থিওরি মনে রাখা 27, 11, 4 + 13, 13, অর্থাৎ 0 থেকে 2, 2 থেকে 7, 7 থেকে 11, 11 পর হচ্ছে পিয়াজের, আর কোহলবার্গের শুরু হচ্ছে 4 থেকে। কারণ কি বলতো, নৈতিক বিকাশের সঙ্গে জ্ঞানমূলক বিকাশের একটা মেজর পার্থক্য রয়েছে। নৈতিক বিকাশ ব্যাপারটা কি? নৈতিক নীতিগত আর ভালো মন্দের বিচারবোধ একটা 6 মাসের শিশুর মধ্যে বা একটা 2 বছর, 2.5 বছর, 3 বছরের শিশুর মধ্যে আসে না। আমরা জোর করে তাকে দিতে চাই। আমরা এখন 3-3.5 বছরের ছেলেকেও বলছি বা মেয়েকেও বলছি, জানিস না এটা করতে নেই, এটা করা উচিত নয়। আর বাবা আমরা আমাদের মতো করে বলছি, তার উচিত অনুচিত বোধটা কিন্তু আসবে না, একবার পিওরলি আসবে না। 4 থেকে তার এই নৈতিক ব্যাপারটা আসে, ঠিক আছে? অর্থাৎ 4। তাহলে এটা হচ্ছে প্রাক প্রথাগত পর্যায় বা প্রি কনভেনশনাল লেভেলে আমরা আসছি। তার প্রথম স্টেজ আমরা যেটা বলবো অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট। আমি কিন্তু অনেকগুলো টার্ম লিখবো। অবিডিয়েন্স শুধু এই মাত্র, আবার বলছি প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট এভাবে এখন আর ভাবলে হবে না। অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট, বা বাংলায় এটা লিখে রাখতে পারো শাস্তির ভয়ে আনুগত্য। বাংলায় এখানে লিখে রাখতে পারো শাস্তির ভয়ে আনুগত্য। ঠিক আছে, শাস্তির ভয়ে আনুগত্য। আনুগত্য মানে কি? লয়ালটি, অনুগত। আমরা অনুগত হব। সে অনুগতটা কিসের ভয়ে হব? শাস্তির ভয়ে। স্টেজ নাম্বার 1। এই স্টেজটা আবার বলছি প্রি কনভেনশনাল যে স্টেজ, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে 4 থেকে 10-এ যে একবারে প্রি স্কুল স্টেজ এটা আছে। এদিকে একটু লিখে রাখতে পারো প্রি স্কুল স্টেজ। 4 থেকে 10 হলো এই স্টেজটা আছে সাধারণত, মানে প্রথম স্টেজটা, একবারে প্রথম স্টেজটা প্রি স্কুল স্টেজ। অর্থাৎ এখন আমরা ভর্তি করে নিচ্ছি, কিন্তু নিয়ম তো 5 বছরে ভর্তি করা আগে ছিল, ঠিক আছে? প্রি স্কুল স্টেজ। অর্থাৎ অবিডিয়েন্স এন্ড পানিশমেন্ট মানে কি? শাস্তির ভয়ে আনুগত্য। ভালো করে হেনজের কথাটা ভাবো। হেনজের এটা করা উচিত নয় কেন? না, হেনজ পুলিশের কাছে মেন্টাল এবং শারীরিক পানিশমেন্ট পাবে। অর্থাৎ এই বয়সে চুরি করা উচিত নয়, সদা সত্য কথা বলা উচিত, এটা ভালো এটা করা উচিত, এটা মন্দ এটা করা উচিত নয়। একটি শিশু, একজন শিশু কিসের মাধ্যমে শিখবে? ভয়ে। কিসের ভয়ে? শাস্তির ভয়ে। যে তোমাকে পিটানো হবে, তোমাকে মারবো, এই যে পিটানো মারবো বলছি, এটার ভয়ে তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে। আর পানিশমেন্টের ভয়ে সে ভালো মন্দের বিচার বোধরা শিখবে। পানিশমেন্টের ভয়ে সে শিখবে কোনটা। আমি বললাম এই একটি শিশু 4 বছর বা 5 বছর একটা শিশুকে বলছি কারো ব্যাগ থেকে কোনো জিনিস নেবে না, কারণ মাস্টারমশাই মারবেন বা আমি মারবো, বা তুমি যদি ওখানে যাও ওই লোকটার সাথে, খারাপ লোকটার সাথে মেশো, তাহলে কিন্তু এসো, ঘরে কিন্তু পিটানো হবে তোমাকে। অর্থাৎ ছেলে ভয়ে করবে, ভয়ে রুল শিখবে। কিসের ভয়ে? শাস্তির ভয়ে। অবিডিয়েন্স এন্ড পানিশমেন্টের মানে হচ্ছে শাস্তির ভয়ে আনুগত্য, অর্থাৎ সে ভয় থেকে অনুগত। ক্লিয়ার না? ক্লিয়ার নয়। এটার একটা টার্ম আছে, মনে রাখবে। এই টার্মটা আমি দেখলাম সিটে দিয়েছে, সেই জন্য আমি আবার এখানে লিখে দিচ্ছি। এটাকে বলা হয় হেটেরোজেনিয়াস মরালিটি। মনে রাখবে, পড়েছে। এই টার্মটা তোমাদের বইগুলোতে কিন্তু নেই, নেই বইগুলোতে। হেটেরোজেনিয়াস বলে দিচ্ছি জিনিসটা কি, মরালিটি। হেটেরোজেনিয়াস মরালিটি মানে কি? এটা হোমোজিনিয়াস আর হেটেরোজিনিয়াস, বুঝলো তো? হোমোজিনিয়াস মানে একই থেকে উৎপন্ন, এক জায়গা থেকে, আর হেটেরো মানে বিভিন্ন। অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন দিক থেকে যখন সে শাস্তির একটা ভয় কাজ করবে তার মধ্যে, সে কিন্তু আনুগত্য বা ভালো মন্দের বিচার বোধরা সে কিন্তু শিখে যাবে। আবার বলছি, শাস্তির ভয় অনুগত।
অর্থাৎ দেখো এটা করো না, এটা করবে না, এটা করা উচিত নয়, এটা কিন্তু ভয়ে। কিসের ভয়ে? অবশ্যই পানিশমেন্টের ভয়ে। এটাকে বলা হয় হেটেরোজেনিয়াস মরালিটি। এটা কি প্রি-কনভেনশনাল লেভেলের প্রথম স্টেজ। এটা কখনোই প্রি স্কুল স্টেজও বলা হয়। এতগুলো দেখো এখানে বলা হয়। এবং এবং এটা কি আর একটা, এটাকে বলা হয় রুলস। আর এখানে ছেলেদের মধ্যে যে কনসেপ্টটা আছে আমি সবগুলো লিখে দিচ্ছি, তারা ভেবে নেই রুলস আর ফিক্সড, মানে রুলস চেঞ্জ হবে না, রুলস আর ফিক্সড। এই টার্মগুলো কিন্তু সিটেতে বারবার ব্যবহার করেছে। আমি আবার বলছি, কেউ যদি ভেবে থাকো প্রাইমারি টেটে ওই শুধুমাত্র শাস্তির ভয় অনুগত এই টার্মটা জেনে যাবো, আর হবে না। দিন দিন কিন্তু কোশ্চেনের লেভেল বা কোশ্চেনের ধরনটা কিন্তু উঠছে। এটাকে বলা হয় রুল। এই জায়গায় ছেলেরা ভাবে রুলস আর ফিক্সড। এবং কি এটার মানে কি সহজ কথায় লিখে রাখতে পারো, ইট ইজ ওকে। ঠিক আছে, সব ঠিক, ইট ইজ ওকে ইফ আই am not caught, if I am not caught, ধরা যদি না পড়ি তাহলে কি এই দোষটা করা যাবে, কিন্তু দোষটা করবে না। বিকজ তাদের মধ্যে একটা কনসেপ্ট থাকে কি, যে কোনো সময় আমি ধরা পড়ে যেতে পারি, যে কোনো সময় আমি ধরা পড়ে যেতে পারি। তাহলে এটা হচ্ছে আমার প্রি কনভার্স স্টেজের, যখন আমরা সমাজে প্রবেশ করি না তার আগেই যে দুটো স্টেজ রয়েছে। তারপর একেবারে শাস্তির ভয়ে। ওকে, বলে এরপরে যে 2 নাম্বার প্রি কনভেনশনালি 2 নাম্বার যেটা আমরা আসবো, এটা বলে ইন্ডিভিজুয়ালিজম এন্ড এক্সচেঞ্জ। ইন্ডিভিজুয়ালিজম এন্ড এক্সচেঞ্জ, বাংলা মানেও আমি বলে দেবো, ভয়ের কিছু নেই। ইন্ডিভিজুয়ালিজম এন্ড এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ মানে কি বলতো? ইন্ডিভিজুয়ালিজম এন্ড এক্সচেঞ্জ এটাও কিন্তু কি, এটাও কিন্তু কি, এটাকে সহজে এক কথায় বলি, ইফ ইউ গিভ মি আই শ্যাল গিভ ইউ। ইফ ইউ গিভ মি, পুরো বলছি, ইফ ইউ গিভ মি আই শ্যাল গিভ ইউ, বা ইফ ইট ফিলস মি গুড আই শ্যাল গিভ ইউ। ইফ ইউ ইফ ইট সরি ইফ ইট ফিলস মি গুড, যদি আমার এটা ভালো লাগে, ফিলস মি গুড গুড I will do it. If it feels me good, I will do it. যদি আমার ভালো লাগে আমি এটা করব, যদি তুমি আমাকে দাও আমি তোমাকে দেব। ইন্ডিভিজুয়ালিজম, নিজস্ব। আরো এটাকে ভালো করে বলা যায় সেলফ ইন্টারেস্ট। সেলফ ইন্টারেস্ট কার বউ বাজবে বলেছিলাম? হেঞ্জের বউ। হেঞ্জ তার বউকে ভালোবাসে, হেঞ্জের বউ বাজবে সেজন্য সে চুরিতে করতে গেছে। অন্য কারো বউ হলে সে নাও যেতে পারতো। ঠিক আছে, এটাকে আর একটা বলা হয় টার্ম, মনে রাখবে টার্ম গুলো অবশ্যই মনে রাখবে, ইনস্ট্রুমেন্টাল রিলেশনশিপ। সব টার্ম গুলো কিন্তু মনে রাখবে। আমি বলছি বারবার একটা জিনিস কিন্তু আমি মনে করছি, ইনস্ট্রুমেন্টাল রিলেশনশিপ, এই টার্ম গুলো মনে রাখবে। এই টার্ম গুলো দিয়ে কিন্তু কোশ্চেন দেবে। ইনস্ট্রুমেন্টাল রিলেশনশিপ এই স্তরের ব্যাপারটা কি, অর্থাৎ ইন্ডিভিজুয়ালিজম অর্থাৎ পুরস্কার। পুরস্কারের ভয়, আমি পুরস্কার পেতে পারি, তার থেকেও বড় ব্যাপার যেটা হচ্ছে তুমি যদি বাবু আমাকে দাও আমি তোমাকে দেব। মানে কি, একটি বাচ্চা ছেলে টিফিন দিতে শিখছে, কিভাবে? তার বন্ধু তাকে দিচ্ছে, সেও তাকে দিচ্ছে। বাচ্চাটি কি বলছে কিভাবে দিতে হয়, এই যে মরালিটিটা পরস্পর শেয়ার করে খেতে হয়, এই মরালিটি কোথা থেকে শিখছে? বন্ধু তাকে দিচ্ছে, বন্ধু টিফিনটা ভালো লাগছে সেও বন্ধুকে দিচ্ছে। বন্ধু সে যদি এরকম বলে যে তার মরালিটিতে এরকম হতে পারে যে ও আমাকে কোনোদিন দেয় না আমি ওকে দেব কেন? বোঝা যাচ্ছে কি বলছি? এক্সচেঞ্জ, ও আমাকে দেয় না আমি ওকে দেব কেন? তুমি যে বলছো ওর ভালো করবে, ও তো কোনোদিন আমার ভালো করে না, আমি ওর ভালো করব কেন? এই কনসেপ্ট থেকে শিখবে। তাহলে কি এখানে দেখো ইনস্ট্রুমেন্টাল রিলেশনশিপ, যান্ত্রিক ইনস্ট্রুমেন্টের মতো। আর যদি এদিকে হয়, যদি আউটপুট ঠিক হয় তবে ইনপুট হবে। ক্লিয়ার কিনা বলো?
অর্থাৎ কেউ এখান থেকে এখানে নৈতিকতাটা কিভাবে শেখে, ইন্ডিভিজুয়ালিজম, আমার যে স্পেশাল নিড, সেলফ ইন্টারেস্ট, সেলফ নিড যেটাকে বলছি, সেটা যদি হয়, ইফ ইউ গিভ মি আই শ্যাল গিভ ইউ, ইফ ইট ফিলস মি গুড আই উইল ডু ইট, আমার যদি ভালো লেগে বাবু আমি করবো। অর্থাৎ এক্ষেত্রে তাহলে মাথায় রাখতে হবে, শিশুকে যখন আমি মরালিটি শেখাবো সেক্ষেত্রে তার ভালো লাগার একটা বিষয় রয়েছে। তারও এরপর কি হবে, এই শিশুটি কিন্তু স্কুলে যে প্রবেশ করছে বা আর একটু বৃহত্তর স্কুলে যে 4 থেকে 10 স্কুলে যে অলরেডি, এটা প্রি স্কুলেরও, এটা কিন্তু স্কুল প্রাইমারি লেভেলে কিন্তু ঢুকে যায়, এটা আমরা প্রাইমারি লেভেল বলতে পারি, বেসিক লেভেল, এলিমেন্টারি লেভেল যেটাকে বলি, এটা কিন্তু চলে আসে প্রাইমারি স্কুল স্টেজ, ঠিক আছে, বা বেসিক স্কুল স্টেজ। এরপরে আমাদের যেটা আসছে 3 নাম্বার এবং 4 নাম্বার, আমরা কোথায় প্রবেশ করছি, কনভেনশন, অর্থাৎ সোসাইটির মধ্যে, এটা কিন্তু আমরা সোসাইটিতে প্রবেশ করছি। আমরা কারণ জানি সামাজিক বিকাশের ক্ষেত্রে 10 বছর 9-10 বছরে একটা শিশু কিন্তু সমাজের যে রীতিনীতি সেগুলো অনেকটা শিখে যায়। সোসাইটি বা কনভেনশন যে আমাদের প্রথা, সেই কনভেনশনে আমরা কিন্তু প্রবেশ করছি, সেই কনভেনশনে আমরা কিন্তু প্রবেশ করছি। এটাকে আমরা কি বলতে পারি, স্কুল এজ, একবারে স্কুল এজ, বা এখানেও আমাদের কি হতে পারে, এখানেও আমাদের অ্যাডোলেসেন্স স্টেজটা, অ্যাডোলেসেন্স স্টেজে আমরা কিন্তু এই স্টেজে প্রবেশ করি। তো আমরা সমাজে প্রবেশ করলাম, সমাজে প্রবেশের প্রথম যে স্তরটা আমরা করব ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, ইন্টার মানে কি, ইন্টার মানে কি দুজনের মধ্যে, তাই তো, দুজনের মধ্যে, ইন্টার আর ইন্ট্রা, জানো তো, ইন্ট্রা মানে একজনের মধ্যে যখন হয় সেটাকে ইন্ট্রা বলে, আর দুজনের মধ্যে বা একাধিক ব্যক্তির মধ্যে হলে ইন্টার। ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, এটাকে আমরা আর একটা নাম দিই গুড বয় গুড গার্ল কনসেপ্ট। গুড বয় গুড গার্ল কনসেপ্ট। এই স্তরে শিশুরা কিভাবে নৈতিকতা শেখে, না তাকে অ্যাপ্লজ করা, হাততালি দেওয়া বা তাকে প্রেজ করার উপর সে কিন্তু মরালিটি শেখে। কিরকম না, এখানে আমরা বলি গুড বিহেভিয়ার, অর্থাৎ এই জায়গায় আমরা বলি কি, গুড বিহেভিয়ার ব্রিংস গুড মরালিটি। অর্থাৎ আমরা এখানে কি বলবো, দেখো পেঁয়াজ কি বলে আমাদের হেঞ্জের যে জায়গা, সেখানে আমরা একটা কথা বলেছিলাম হেঞ্জের জায়গাতে, যে সে সমাজবদ্ধ জীব এবং তাকে লোকে খারাপ বলবে, বলেছিলাম না। অর্থাৎ এই জায়গায় মরালিটিটা কিন্তু রিওয়ার্ড বা এরকম পানিশমেন্টের ব্যাপারটা নয়, ভালো ছেলে বা ভালো মেয়ে বলবে। তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো সবাই তোমাকে ভালো ছেলে বলবে, তুমি যদি সৎ হও, চুরি না করো, সততা শেখো, সবাই তোমাকে ভালো মেয়ে বলবে। অর্থাৎ এখানে যে প্রাপ্তিটা, সেটা কি প্রাপ্তি, একটা কি বলবো প্রশংসা সূচক প্রাপ্তি। অর্থাৎ এখানে তুমি যদি মারবো বকবো, ধমকাবো, পিটবো, এই ধরনের কথাগুলো ব্যবহার করো, তাহলে সে মরালিটি কিন্তু শিখবে না। এই জায়গায় ছেলে মেয়েরা, আমরা জানি অ্যাডোলেসেন্স স্টেজে ছেলে মেয়েরা অতিরিক্ত সেনসিটিভ। এই জায়গাতে 10 বছরের পরে, এটা আমাদের 10 থেকে 13, আমাদের অ্যাডোলেসেন্স স্টেজের ছেলে মেয়েদের কি, এই স্টেজের ছেলে মেয়েরা কি হয়, এই জায়গায় তোমাকে কিন্তু ভালো ছেলে বলবে, তুমি ভালো হয়ে থাকো ভালো ছেলে বলবে, খারাপ হয়ে থাকলে খারাপ মেয়ে বলবে। অর্থাৎ এখানে কি হয়, এখানে যে কনসেপ্টটা ডু ইট ফর মি, ডু ইট ফর মি অর প্রেজ মি, প্রেজ মি, আমার প্রশংসা করো, এই অর্থাৎ একটা প্রশংসার চাহিদা তাদের মধ্যে থাকে। সমাজের মানুষ হিসাবে কি হবে, সে প্রশংসাটা ডিমান্ড করে, লোকে বলবে, ভালো করে বুঝো, লোকে ভালো বলবে, ইন্টারপার্সোনাল, অন্য পার্সনে তোমাকে ভালো বলবে, অন্য লোকে তোমাকে খারাপ বলবে। অর্থাৎ এই যে লোকে বলবে,
লোকে খারাপ বলবে, লোকে ভালো বলবে, এই কনসেপ্টটা তার মধ্যে কিন্তু মরালিটি বা নৈতিকতার বিকাশ ঘটে। নেক্সট যে স্তর, আবার সমাজে আর একটু উচ্চ স্তরে প্রবেশ করছি আমরা, মেনটেনিং সোশ্যাল ল এন্ড অর্ডার। মেনটেনিং সোশ্যাল ল এন্ড অর্ডার, অর্থাৎ আবার বলছি, সামাজিক যে রুল, ল, অর্ডার, রুল, যা বলবে রুল, এগুলোকে ঠিকঠাক মেনটেন করা বা মেনে চলা। ডুইং ওয়ানস ডিউটি, ব্র্যাকেটে সহজে লিখে রাখো, ডুইং ওয়ানস ডিউটি, ডুইং ওয়ানস ডিউটি টু সোসাইটি, সহজ কথা। অর্থাৎ সামাজিক জীব হিসাবে সমাজের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা, আমাদের কিছু কর্তব্য রয়েছে। ডুইং ওয়ান ডিউটি, বা এটাকে আমরা কি বলতে পারি, ডু ইয়োর ওন ডিউটি, ডু ইয়োর ওন ডিউটি, নিজে কাজটা করো। এই টার্মগুলো বিভিন্ন রকম ভাবে সিটেটের কোশ্চেনে পড়েছে। ডু ইয়োর ওন ডিউটি কোন স্টেজে হয়? এটা অবশ্যই স্কুল এজ, এটাও অবশ্যই স্কুল এজ, এই দুটোই স্কুল এজে হয়। স্কুল এজ মানে আমরা বুঝতে পারছি একটু মানে আপার প্রাইমারি লেভেলটা স্কুল এজ, এবং অন্যভাবে বলতে পারি কি অ্যাডোলেসেন্স স্টেজে 10 থেকে। এখানে কি সমাজ কিছু রুলস দিয়েছে। চুরি করা মহাপাপ সমাজ বলেছে, সৎ হয়ে বাঁচাটা ভালো সমাজ বলেছে, অসৎ হওয়াটা ঠিক নয় সমাজ বলেছে। অর্থাৎ সমাজ অ্যাজ এ সোশ্যাল রুলস উই হ্যাভ সাম ডিউটি। যেহেতু সমাজে কিছু রুলস, অলিখিত কিছু রুলস আছে, আমরা ইচ্ছা করলেই লোকেরটা কেড়ে খেতে পারি না, খিদা পেলেও আমরা কেড়ে খেতে পারি না, এটা আমাদেরকে সমাজ বলেছে। ভালোভাবে বাঁচতে হবে, মানুষের উপকার করতে হবে, এটা আমাদের সমাজ বলেছে। সবাইকে নিয়ে চলতে হবে, এটা আমাদের সমাজ বলেছে। এই যে সামাজিক রুলস, এই যে রুলস বাউন্ড ব্যাপারটা, এটা কিন্তু সোসাইটির মধ্যে রয়েছে, এবং কনভেনশনাল যে লেভেল, সেই কনভেনশনাল লেভেলের সেকেন্ড স্তর। ওকে, নেক্সট যে স্তরটা আছে, দেখো একটু উচ্চ, অবশ্যই উচ্চ, পিরামিডের মতো না হলেও পিরামিডের মতোই হয়ে যাচ্ছে, উচ্চ স্তর। কি স্তর? পোস্ট কনভেনশনাল স্তর 11, পোস্ট কনভেনশনাল লেভেল, অর্থাৎ উত্তর প্রথাগত, উত্তর বা পরবর্তী, যা বলবে বাংলাটা মনে রকম হতে পারে, পরবর্তী প্রথাগত মানে কি? প্রথা, প্রথা মানে তো রুলস, রুলস মানে তো সমাজ। সেই সমাজের বাঁধা ধরা নিয়মগুলোকে ভেঙে, সমাজের নিয়মগুলোকে যদি প্রয়োজনে ভাঙতে হয়, সমাজের রুলস গুলোকে যদি প্রয়োজনে ভাঙতে হয়, কিসের জন্য? বৃহত্তর মানসিকতা বা বৃহত্তর মনুষ্যত্ব, যেটা আমরা হিউম্যানিটি গ্রাউন্ড বলি, মানবতার জন্য, তাহলে কিন্তু আমরা ভাঙবো। এই নৈতিকতা থেকে শিখে, অর্থাৎ যখন একজন টিনসে প্রবেশ করছে, এটা টিনস এজে, টিনেজার এজে, মানে 13 বছরের পর বলছি, টিনস বলতে পারো, টিনেজার তো আমরা জানি যে আরো একটু আগের থেকেই হয়। এখানে কি না, এই স্তরের প্রথম নাম হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল। আগেরটা ভালো করে রাখো, সোশ্যাল কন্ট্রাক্ট, সোশ্যাল কন্ট্রাক্ট and individual। অর্থাৎ যদি সোশ্যাল কন্ট্রাক্ট গুলোকে, সোশ্যাল সামাজিক যে চুক্তি আছে সেটার বাইরে যেতে হয়, কিসের জন্য? এবং ইন্ডিভিজুয়ালের বাইরে, ইন্ডিভিজুয়াল আমাদের ব্যক্তিগত, তার উপরে যে, এখানে আমরা কি বলি, এটাকে একটা সহজ কথায় লিখে রাখতে পারো, আই হ্যাভ মাই ওন লজিক। এটা বুঝলেই বুঝে যাবে, সমাজের নিয়মের বাইরে আমার নিজস্ব কিছু নিয়ম রয়েছে, নিজস্ব কিছু নিয়ম রয়েছে। মানে কি? জাস্টিস, এখানে জায়গা নিয়ে একটু বড় করে নিতে পারো ঘরগুলো, জাস্টিস এবং ল, জাস্টিস এবং ল, এগুলো কার সাপেক্ষে হবে? কার সাপেক্ষে হবে? ইটস ওন স্পিরিট, ইটস ওন স্পিরিট। প্রত্যেক নিয়মে
একটা নিজস্ব স্পিরিট রয়েছে। আমি মানে কি বলছি, এখানে বলছি রুলস আছে, হ্যাঁ রুলস আছে, রুলস কিন্তু এখানে রুলসটা রুলসের জন্য, আর এখানে কি রুলসটা মানুষের জন্য। যে যদি এমন কোন রুলস থেকে থাকে যেটা বৃহত্তর মানবিকতাকে বা মনুষ্যত্বকে কি করে, ভেঙে দিতে চায়, অ্যাভয়েড করতে চায়, তখন কিন্তু আমি সেই রুলসটার বিরোধিতা করব এই স্টেজে আসি। অর্থাৎ আমি বারবার একটা কবিতার লাইন বলি, আমরা পড়েছিলাম কবি কাজী নজরুল ইসলামের ছাত্র দলের গান, সেখানে একটা লাইন ছিল খুব সুন্দর, সাবধানীরা বাঁধ বাঁধে সব আমরা ভাঙি কুল। সুন্দর, আমার এখনো মনে পড়ে, আমরা 9 পড়েছিলাম, সাবধানীরা বাঁধ বাঁধে সব আমরা ভাঙি কুল, ছাত্রদল বলছে। অর্থাৎ দেখবে অনেকে 18 বছর বয়স পড়েছো, এ বয়স মানে না কোনো বাধা। অর্থাৎ নিয়ম, যে নিয়ম বৃহত্তর মনুষ্যত্বকে হ্যাম্পার করে, অর্থাৎ ওই যে বললাম একটি ছেলে 10 দিন খেতে পায়নি, সেই ছেলেটা যদি কোনো পাউরুটি চুরি করে খায়, এই নিয়মে বলছিল ওটা মহাপাপ, এই নিয়ম বলছে না, কারণ সেটা পাপ নয়, কারণ যে খেতে পায়নি তার প্রতি সমাজ কিছু অন্যায় করছে। অর্থাৎ সামাজিক যে জাস্টিস, সামাজিক যে ল, এটা যে স্পিরিটটা বিঘ্নিত হচ্ছে, কারণ সমাজের অরিজিনাল জাস্টিস কিসের জন্য, প্রতিটি মানুষ সমান, তাহলে ও খেতে পাবে না। তার জন্য যদি সে কি করে, চুরি করে থাকে, তাহলে সেটা তার ক্ষেত্রে অপরাধ নয়। আই হ্যাভ মাই ওন লজিক। এমন কিছু নিয়ম, সাবধানী যারা সমাজের সাবধানী মানুষ, তারা রুলস করেছে ঠিক আছে, কিন্তু সেই রুলসটাকে আমরা ভাঙবো। কখন ভাঙবো, কখন, এটা কিন্তু মনে রাখতে হবে, হোয়েন, যদি সেই রুলসটা মনুষ্যত্ব নামক রুলসটাকে ভেঙে দেয়। এই মনুষ্যত্ব রুলসটাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সমাজের রুলসটাকে কিন্তু ক্লিয়ার না ক্লিয়ার নয়, ক্লিয়ার না ক্লিয়ার নয়, ক্লিয়ার। নেক্সট হচ্ছে ইউনিভার্সাল রুলস বা ইউনিভার্সাল এথিক্স বা ইউনিভার্সাল মরালিটি বলা। ইউনিভার্সাল মরালিটি, বিশ্বজনীন নীতিবোধ, এটা আমাদের অ্যাডাল্টহুডে আসে, যখন আমরা বড় হয় অ্যাডাল্টহুডে আসে, আরো অনেকটা বড় হওয়ার পর বিশ্বজনীন। আরেকটা গল্প বলছি, তারপরে আমি বলছি। প্রোগ্রেস বলে একটা জন আর্জিনের নাটক ছিল বিখ্যাত, তো সেখানে একজন মানুষ, এটা বলি এই নীতিটা বোঝাতে গেলে, একজন বিজ্ঞানী একটা বোমা আবিষ্কার করছে। সেই বোমাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝের প্রেক্ষাপটে লেখা। তো একজন বিজ্ঞানী একজন একটা বোমা আবিষ্কার করছে, সেই বোমাটা কি করবে, সেই বোমাটা ইংল্যান্ডের বিজ্ঞানী কি করবে, জার্মানিকে ধ্বংস করবে। তো তার বোন আসছে, তার বোনের ছেলে ঠিক 1 বছর আগে জার্মানি এবং ইংল্যান্ডের যুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে মারা গিয়েছে। তো তার বোনকে সে বলছে, ভালো করে শুনবে, সে তার বোনকে বলছে, জানিস বোন, ওই যে জার্মানিরা আমার ভাগ্নেকে অর্থাৎ তোর ছেলেকে হত্যা করেছিল, আমি এমন একটা বোমা আবিষ্কার করছি যে বোমাটাকে কিন্তু, যে বোমাটা জার্মানিকে বা আমাদের যে বিরোধী শক্তি তাকে কিন্তু ধ্বংস করে দেবে। এবং আজকের দিনে তোর গর্ব করা উচিত, কেন জানিস, আমি একটা খবর পেয়েছি যে তোর সন্তান, এটি নাম ছিল, তোর সন্তান কি করেছিল না, যখন মরেছিল, শহীদ হয়েছিল আমাদের দেশের হয়ে, তার আগে কিন্তু অনেক, তার আগে কিন্তু অনেক জার্মানি যোদ্ধাকে হত্যা করেছিল। তার নীতিটা কোথায় রয়েছে, এই স্তরে, সোশ্যাল, অর্থাৎ আমাদের সমাজকে রক্ষা করছে ইত্যাদি ইত্যাদি। তার বোন একটা কথা বলছে, দারুণ কথা বলছে, আমার এই ভেবে আজকে একটুও ভালো লাগছে না, গর্ব হচ্ছে না। তুমি যে বলছো দাদা ছেলে নিয়ে গর্ব করা উচিত, আমার এই নিয়ে এতটুকু গর্ব হচ্ছে না, যে আমার এই নিয়ে এতটুকু গর্ব হচ্ছে না যে আজকের দিনে আমার মতো 40-50 জন জার্মান মাও কাঁদছে, কারণ আমার ছেলে সেই 40-50 জন জার্মান মায়ের সন্তানকে হত্যা করেছিল। যেই হোক, কারো সন্তান মরেছিল, তার চিন্তা ভাবনাটা কোন স্তরে, তার নৈতিকতা কোন স্তরে, ইউনিভার্সাল এথিক্স। এখানে হিউম্যানিটি গ্রাউন্ডে একবার উচ্চ পর্যায়ে আমরা প্রবেশ করছি, যেখানে মানবতার চেয়েও একটা বিশ্বজনীন মানবতাতে পৌঁছে। বোঝা গেল? আবার বলছি প্রথম থেকে, এখানে শাস্তির ভয়ে মরালিটি শিখছে,
ভালো মন্দের বিচারবোধ শিখছে। এখানে ইন্টারেস্ট নিজস্ব ইন্টারেস্ট এর ইয়েতে শিখছে। এখানে কি সম্মানের ভয়ে, সুনামের ভয়ে বা সুনামের ভয়ে সবসময় কথাটা ব্যবহার করবো না, সুনামের জন্য করছে। এখানে সোশ্যাল রুলস কে মেনে সমাজের রঙে নিজেকে রাঙিয়ে নিচ্ছে। এখানে সমাজের রং থেকে নিজেকে একটু দূরে করছে। যদি কোনো রংটা খারাপ হয় তার থেকে আমি দূরে থাকবো, সেটা আমার ভালো হিউম্যানিটি গ্রাউন্ড। আর এটা হচ্ছে গ্রেটার হিউম্যানিটি বা ইউনিভার্সালিটি, মানবতা, বিশ্ব মানবতা, বিশ্বজনীন নীতি। বলো ক্লিয়ার?